রাজনীতি চাকরি করতে। এখন আপনি আসেন, সামরিক বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী। আপনি যখন জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকবেন, কর্নেল তাহের সামরিক বাহিনীর লোক ছিল না, যখন ব্যর্থ হয়ে যাবে কর্নেল তাহের একটা তখন কি হবে? সেই সামরিক অফিসারদের কি হবে বলেন? কর্নেল তাহের কিন্তু পঙ্গু মানুষ ছিল, সে সামরিক অফিসার ছিল না, সে হি ওয়াজ রিটায়ার্ড। কর্নেল তাহের ছাড়া নির্মমভাবে ফাঁসি দিয়ে মারা হয়েছে। কর্নেল তাহের ছাড়া এবং দেখেন যে সমস্ত সামরিক কর্মকর্তাদের কথা বলছেন, আমি বলি পাপি আরেকটা কথা বলি, কিভাবে মারা গেছে, কু করতে গেছে, কু ব্যর্থ হয়েছে। এবং সামরিক বাহিনীর ইতিহাস, বাংলাদেশের কু যদি ব্যর্থ হয়, ইতিহাস মূল্য তাদেরকে নিয়ে কেউ চাকরি করে না। যেমন আমি বলি, যেটা হওয়ার সেটাই হয়। 1757 সালে অম্রকাননে যেমন স্বাধীনতা বিলুপ্ত হয়েছিল কিছু উচ্ছৃঙ্খল মীর জাফরের দ্বারা, মীর জাফর আলী খান দ্বারা, আমি জিয়াউর রহমানকে ওই জায়গায় নাও নেই, যদি খন্দকার মোস্তাককে সেই মীর জাফর আলী খান বলি, ওই তাহেরউদ্দিন ঠাকুর চাষী নজরুল ইসলামকে বলি, তার পৃষ্ঠপোষক ছিল কিন্তু জিয়াউর রহমান। পার্লামেন্টে শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয় খন্দকার মোস্তাকের, সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানটা কে পরিচালনা করছে? এসটি ইমাম। আজকে শেখ হাসিনার উপদেষ্টা ছিল। না এসটি ইমাম সরকারি কর্মকর্তা ছিল, হি ইজ নট আওয়ার। না, সে কিন্তু পরিচালনা করছে 14 শপথ আগস্ট অনুষ্ঠানটা। রাতে জিয়াউর রহমানের কাছে যখন রশিদ গিয়েছিল, বলেছিল হোয়াট উইল ডু স্যার, বলে ইউ প্রসিড অন, আমি সিনিয়র অফিসার, আই ক্যানট ডু। এবং দেখেন টেলিভিশনে প্রাইভেট দেখাচ্ছে যে ইয়েস ইউ ডু বলতেছে না টেলিভিশনে, এগুলো তো প্রমাণিত। ইট উইল কাম ভেরি সুন। 1757 সাল থেকে লেগেছিল 1857 পর্যন্ত যে মীর জাফর আলী খান ছিল নবাব 100 বছর। এখন আধুনিক যুগ তো, এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। 35 ওনার বক্তব্য শুনি আমরা বলে দেবো যে হু ওয়াজ দি। ওনার প্রথম উনি বললেন যে এই নির্বাচন একবারে অতীতে বিগত দিনে এরকম নির্বাচন কখনো হয়নি। তাহলে 1996 সালে ওনারা যখন ক্ষমতা এসেছিলেন, তাহলে ওনার কথা মতো বলতে হয় যে 96 সালের নির্বাচন কি তাহলে ওনার কথা মতো প্রশ্নবিদ্ধ? যদিও আমি প্রশ্নবিদ্ধের প্রসঙ্গ আমি তুলিনি। প্রশ্নবিদ্ধের কথা বলি, জিতলে গণতন্ত্র, হয়তো অল্প 90 জিতলে গণতন্ত্র, হারলে ষড়যন্ত্র, এটাই হচ্ছে আওয়ামী লীগের মূল মন্ত্র। তার বক্তব্যে আমাকে বলতে দেন, আপনারাও কি ওটা অনুসরণ করছেন? আমাদেরকে বলতে দেন, আমাকে আপনার কথা তো আমার বলতে হবে। তারপরে উনি কি বললেন যে আওয়ামী লীগের রাজনীতিতে অতীতের গৌরব আছে, তাহলে বর্তমান ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আর বিএনপি রাজনীতির অতীত কোনো গৌরব নেই। না, এটা আমি বললাম জিয়াউর রহমান সাহেব একজন, একটি আছে, তোমরা কেন তা ওটা নিয়ে বলছো? জিয়াউর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি একজন মুক্তিযোদ্ধার সৈনিক ছিলেন, প্রকাশ্য ফিল্ডে যিনি যুদ্ধ গ্রহণ করেছেন, এবং একটি জেট ফোর্সের অধিনায়ক ছিলেন সে। আজকে স্বাধীনতার ঘোষণা নিয়ে আপনারা বিতর্ক করেন। 25শে মার্চ রাত্রিতে শেখ মুজিবুর রহমান সাহেব গ্রেফতার হলেন। এটা কিন্তু বিতর্ক আমাকে নয়, বলতে দেন, বিতর্ক না। আমাকে বলতে দিতে হবে ঐতিহাসিক সত্য। আপনারও যেমন আছে কিছু জানা, আমারও কিছু জানা আছে। 25শে মার্চ রাত্রে শেখ মুজিবুর রহমান গ্রেফতার হলেন। 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা আসলো কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে আমি শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করলাম। আপনারা যদি মনে করেন যে 7ই মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা, এটা 26শে মার্চ নয়, এটা ছিল 27শে মার্চ। 26শে মার্চ ছিল হান্নান 27শে মার্চ। আপনার কথা মতো যদি 27শে মার্চই হয়, 26শে মার্চ আপনার কথা মতো 27শে মার্চই যদি হয়, হান্নান সাহেবের স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের কোন মানুষটা শুনছে? হাজার হাজার মানুষ শুনেছে, বহুত মুক্তিযোদ্ধা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হান্নান সাহেব যদি 26 তারিখে ঘোষণা দেয় স্বাধীনতার, সেদিন কেন মুক্তিযুদ্ধ শুরু হলো না? তার আগে শুরু হয়েছিল। কবে থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল? কবে থেকে? মাঠে যেদিন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দেয়, তাই যদি হয়, তারপরে কিন্তু ঘরে ঘরে আপনি কি জানেন যে তারপরে যেদিন 7ই মার্চের রেসকোর্সের ভাষণটা দেয় শেখ মুজিবুর রহমান, তারপরে শেখ মুজিবুর রহমান বহুবার পাকিস্তানের সাথে বৈঠকে বসছে। কেন বসছে? যে আমার স্বায়ত্ত শাসন দিবা না স্বাধিকার দিবা আর কি করবা, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে। ভাষণটা আপনার মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তাহলে 8ই মার্চ থেকে মুক্তিযুদ্ধ হওয়ার কথা ছিল, ওটাই যদি তাই হয়নি। 7ই মার্চের পরে প্রত্যেক জায়গায় মুক্তিযুদ্ধ হয় নাই। মুক্তিযোদ্ধারা ঢাকাতে যান, সব জায়গায় বাংলাদেশের মানুষ 7ই মার্চের ভাষণটা ছিল একটি প্রস্তুতির ভাষণ, এবং মানুষ তখন চিন্তা করেছে যে যে কোনো সময় মুক্তিযুদ্ধ বাঁধবে, আমাদেরকে অংশগ্রহণ করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। আমি শেখ মুজিবুর রহমানকে ছোট করে দেখতে চাই না। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চিন্তা করতে গেলে শেখ মুজিবুর রহমানকে যেমন অবিসাংবাদিক নেতা আমাকে বলতে হবে, জিয়াউর রহমানের অবদানকে কোনোভাবে আপনারা খাটো করে দেখতে পারেন না। আমাকে বলতে দেন, আপনার পয়েন্টের কথাগুলো তো আমাকে বলতে হবে। আজকে আপনি হান্নান মান্নানকে নিয়ে আসতেছেন, হান্নান মান্নানকে আপনি নিয়ে আসতেছেন। জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, বাংলাদেশে শুধু বিএনপি নামক দলটির তখন সৃষ্টি হয়নি,
এবং লক্ষ লক্ষ মানুষ না, না, সেদিন না। প্রত্যেকের কানে শুনেছে। না, না, দেশীয় আন্তর্জাতিক আমি ভাবে বলি, ইথারে প্রত্যেকটি মানুষের একটি কানে কথা কিন্তু আমাকে গেছে। শুধু বলতে দেন, না, আমি আপনি বলি পরে শেষ। বলবেন, আমার বলা শেষ হলে আচ্ছা, একটি তারপর কথা আপনি বলুন, বলবেন। আপনি ওনার কথার সময় বলেছেন আমি দুটি একটি কথা, একটি বলি। কথা বলুন। যদি ওই আপনি সময় বলুন। জিয়াউর রহমান না থাকতো, ওই জায়গার একটা আর্মি চিফ অথবা ওইটুকুর দায়িত্বে যদি ওখানে কেউ থাকতো, মান্নান সাহেবরা কিন্তু উনি কিন্তু সোয়াত জাহাজে অস্ত্র নামানোর জন্য যাচ্ছে। এই আওয়ামী লীগের টোটাল আওয়ামী লীগ ধরেছে তাকে, নো আপনি যেতে পারবেন না, আপনি এদিকে চলে আসেন। এর বহু কাহিনী আছে। আপনি নিশ্চয়ই সাইফুদ্দিন মানিক ভাই কিন্তু বলেছে, সাইফুদ্দিন মানিক ওয়াজ দেয়ার প্রেজেন্ট, এখন পার্লামেন্ট সদস্য, উনি কিন্তু সংসদে বলে দিয়েছে। ঘটনাটা হলো আমি বলি, আমি যে খাটো করে দেখছি না। খাটো করে দেখছেন না, তারপর আপনি যে 11 জন সেক্টর শেখ কমান্ডার যে মুজিবুর মূল্য পাবে রহমানের হত্যার বিষয়টা বললেন, জিয়া রহমানও পাবে সেটা। ভাই শেখ মুজিবুর রহমানের হত্যার বিষয়ে আপনি বললেন যে শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে বিএনপি ইন্ধন দিচ্ছে। আজকে আমি একটা স্পষ্ট, আমি বিএনপির কথা বলি না, আমি বলি জিয়াউর রহমান ইন্ধন দিচ্ছে। Yes, ঠিক তখনকার আছে, মার্শাল এখন আমি লাইফ আপনাকে বলি, দেখেন শেখ মুজিবুর রহমান সাহেব যেদিন নির্মম নিষ্ঠুরভাবে নিহত হলেন, তার লাশটা 7 ঘন্টা ধানমন্ডির বাড়িতে পড়ে থাকলো। সেদিন যে লোকটির কাছ থেকে হেলিকপ্টার চাওয়া হয়ে গেছিল লাশটি গোপালগঞ্জে দেওয়ার জন্য টঙ্গিপাড়াতে, হেলিকপ্টারটা উনি 7 ঘন্টা পরে দিয়েছিলেন। সে বর্তমান আপনাদের ক্যাবিনেটের মন্ত্রী। না, এই এসটি বিষয়গুলো ইমাম, আমার যেটুকু না, ঐতিহাসিক তথ্য না, আছে সেটা আমাকে বলতে দিতে হবে। এসটি ইমাম কিন্তু এসটি সরকারি ইমাম সরকারি সচিব ছিল, সরকারি ক্যাবিনেট সচিব চাকরিজীবী ছিল, ছিল ওই ঠিক সময়। আছে, কিন্তু শপথ গ্রহণ এসটি ইমামকে নিয়ে অনুষ্ঠানটি আমাদের প্রশ্ন নাই। আমার আছে, সরকারি চাকরিজীবী আমার ছিল। আছে, কারণ এসটি ইমাম সেদিন ওই যে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেছিল। আজকে সে শেখ হাসিনার উপদেষ্টা। উনি হয়তো আজকে চাকরি বাঁচানোর স্বার্থে হতে পারে, জীবনের ভয় হতেই পারে, মিলিটারি অস্ত্র ধরে বসে রক্ষী আছে। বাহিনীকে নিয়ে যদি আপনি কোনো প্রশ্ন না তুলেন, যে রক্ষী বাহিনীর সৃষ্টি হয়েছিল শেখ মুজিবুর রহমানের পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের হাতে প্রচুর অস্ত্র ছিল, রাষ্ট্রকে তারা সেদিন চুপ করে থাকলো। বৈদেশিক চক্রান্ত থেকে কিসের বৈদেশিক? সামরিক বাহিনী ছিল না, বিমান বাহিনী ছিল না, নৌবাহিনী নাই, পুলিশ নাই, বিডিআর নাই, প্যারালাল বাহিনী করতে হবে নাকি রক্ষী বাহিনীকে? আর্মিরা যখন রক্ষী বাহিনীকে দেশ প্যারালাল গঠনের বাহিনী ভূমিকা করতে হবে। রাখতে ব্যর্থ হচ্ছিল, একবারে এই জন্য ব্যক্তিগত রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল। ব্যক্তিগত উদ্যোগে রক্ষী বাহিনী করা হয়েছে। এটা আমার রক্ষী বাহিনী না দৃষ্টিভঙ্গির থাকলে কথা আমি আপনাকে বললাম। 1973 সালে কি করেছে রক্ষী বাহিনী? লুটপাট করছে, চুরি করছে, ছিনতাই করছে, যুবকরা প্রতিবাদ করছে, তার উপর গুলি করছে, মারছে, হত্যা রাজনীতি করছে রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনীর জন্য আরো 72 থেকে 75 শাসনামল মানুষের কাছে দুর্বিষহ হয়ে গেছে। রক্ষী বাহিনীর আদলে কিন্তু আপনারা বাধ্য হয়েছেন আবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন করতে। কেন 40 বছর পরে এখনো আছে? কেন এখন আছে? আপনারা তৈরি করেছেন, আমরা কেন অবলুপ্ত তাই করব? আপনারা তৈরি করলেন। খন্দকার মোস্তফা অবলুপ্ত কেন করলো? রক্ষী বাহিনী কেন তৈরি করেছে করা অবলুপ্ত? হয়েছিল রাষ্ট্রকে রক্ষা করার জন্য, রাষ্ট্রকে না, শেখ মুজিবুর রহমানকে এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য। এটা প্যারালাল সংগঠন আজকে একটা বুঝতে দেশে পারছেন থাকতে যে পারে একটি না। বাহিনী প্রয়োজন, কোন একটি বাহিনীর দরকার নাই, কোন প্রয়োজন নাই, ব্যক্তিগত বাহিনীর কোন প্রয়োজন থাকে না রাষ্ট্র পরিচালনা করার জন্য। তাহলে আপনার জেনারেল শফিউল্লাহ 3 বাহিনীর প্রধান থাকলো, সে নিষ্ক্রিয় থাকলো কেন? কারণটা কি? সেনাবাহিনীর প্রধান ছিলেন, 3 বাহিনীর প্রধান 3 বাহিনী থাকলো। সেনাবাহিনীর প্রধান তারপরে ছিলেন। খন্দকার মোস্তাক যখন আপনার জিয়া রহমান কি ছিলেন? উনি সামরিক কর্মকর্তা ছিলেন না? সামরিক কর্মকর্তা। তাহলে আপনার জেনারেল শফিউল্লাহ চাকরি করার জন্য চুপ থাকবেন, শেখ মুজিবকে বাঁচাতে যাবেন না। এসটি ইমাম শপথ গ্রহণ করাতে পরিচালনা করতে বাধ্য, উনি চাকরিজীবী। তারপর আপনার খন্দকার মোস্তাক কোন দলের সদস্য ছিল? এই যে আমি আপনার কথা বলছি না, এখন যদি কেউ অস্ত্র নিয়ে ঢুকে পড়ে না, বিএনপি কি সৃষ্টি হয়েছিল? আমি বলি বিএনপি তখন সৃষ্টি হয় নাই। অস্ত্র যার শক্তি তার, এই নিয়াত নিয়ে জিয়াউর রহমান সাহেব যে আমার কাছে অস্ত্র আছে মেরে ফেলেন। জিয়াউর রহমান কি বাংলাদেশের একটা সামরিক কর্মকর্তা? আর কোন সামরিক কর্মকর্তা ছিল না? ছিল না, ছিল ওই সময় ছিল। কেন ভূমিকা রাখেনি? বিষয়টা হলো যারা শেখ মুজিবের লোক খাইছে, শেখ মুজিবের দুধ কলা দিয়ে মানুষ করছে, তারাই শেখ মুজিবকে হত্যার পরিকল্পনাকারী ইন্ধনদাতা। কিন্তু আপনারা এখনো হত্যাকারী মুক্ত হতে পারেননি, আপনাদের দলের অভ্যন্তরে যারা ছিল। রক্ষী বাহিনীর উপদেষ্টা অনেক ছিল, তারা লাশ দেখতে যায়নি। তার প্রমাণ আপনারা দেখেছেন। আপনারা কোনোদিনই আপনাদের ইন্টারনাল হত্যাকারীকে, পরিকল্পনাকারীকে কোনোদিন মুক্ত হতে পারবেন না। মুক্ত হতে আপনারা চান না, কারণ তারাই আপনাদেরকে দিতে চায় না। আঙ্গুলটা তুলে রেখে দেয় আমাদের দিকে। তারা আচ্ছা বলেন, ভিতরে আপনারা যখন এতই বঙ্গবন্ধু সম্পর্কে আপনাদের এত সদিচ্ছা, আপনারা দীর্ঘদিন দেশ শাসন করলেন, কেন এই হত্যাকাণ্ডের বিচারটা করলেন না? আপনারা কোন হত্যাকাণ্ডের বিচার করেছেন বাংলাদেশে? সবটা। কোনটার করেছেন? যতটার কোনটার করেছেন? কোন আপনারা আজকে হত্যাকাণ্ড? 72 থেকে 75 একটা মুক্তিযোদ্ধা মরেনি? মতিয়া চৌধুরী, একটা দেশপ্রেমিক লোক মরেনি? মতিয়া আপা 97 তে আপনার ম্যাডামকে বলেছিল, ম্যাডাম খালেদা জিয়াকে, যে আপনি আপনার স্বামীর হত্যার বিচার কেন করছেন না? এখন তো আপনি ক্ষমতায় আছেন, আপনি রাষ্ট্র ক্ষমতায়, এতদিন পারেননি। ক্ষমতায় থাকলে শুধু বিচার করতে হবে? না না, আমি পারিনি তো। এক একজনের আইডিওলজি এক এক রকম। আমি যদি মনে করি যে আমার স্বামীর হত্যার বিচার আমি সর্বশ্রেষ্ঠ আদালত জনগণের উপর অর্পণ করব, আপনার কি আছে? তাহলে তো না, জনগণ তো বিচার করেছে। 3 বার বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। প্রধানমন্ত্রী জনগণ কিন্তু রায় বিএনপির পক্ষে দিয়ে দিয়েছে। আর বিচার কিন্তু আলাদা। আমি বলি বিচার
বিচারের বিষয়টা হলো আমরা কেন করছি। যে আমি একটু প্রসঙ্গটা পাল্টাই। আপনারা তো কোনো মানে সুনির্দিষ্ট কোনো ধারণাই পৌঁছাতে পারছেন না যে শেখ মুজিবের দলের আভ্যন্তরে ষড়যন্ত্রকারী, ইন্ধন দাতাকারী, নীরব থাকা তারা ছিল রহস্যটা উদ্ঘাটনী করতে পারবে না। একে ওকে তাকে ধরে বেড়াচ্ছে, এখন বেরিয়ে আসবে। একে ওকে আগে ঘর সামলাতে শুরু হয়েছে তো, আগে ঘর সামলাতে হবে, বিচার শুরু হয়েছে, ঘর সামলান, ঘরের আভ্যন্তরে চিরুনি অভিযান চালান, চালিয়ে সত্যিকারের ইন্ধন দাতাদের যে আমি খুঁজে বের একটু করেন। প্রসঙ্গটা সেদিন পাল্টাই। আপনাকে স্বাগত জানাই। দেশের সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে করছেন আপনি, এবং বিশেষ করে শিক্ষাঙ্গনগুলোর চিত্র, যে বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়েছেন সেখানকার চিত্র? আসলে বিষয়টা হলো বাংলাদেশের রাজনীতিতে ছাত্র আন্দোলনের যে ভূমিকা, আমাকে আবার ফিরে যেতে হবে, যেটাতে হয়তো আমার বিরোধী বন্ধু আবার হয়তো উত্তেজিত হয়ে যেতে পারে। উত্তেজিত হবেন না, আমি আপনাকে ঠান্ডা রাখার জন্য বলছি। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস গৌরবময় ইতিহাস। 1948 সাল থেকে ছাত্রলীগের যে জন্মের পর থেকে ছাত্রলীগের একছত্র রাজনৈতিক পরিপক্কতা, তাদের দীক্ষা, তাদের শিক্ষা, তাদের দৃষ্টিভঙ্গি, সব কিছু দিয়ে টোটাল রাজনীতি তাদের একটা বিরাট ভূমিকার ফল হচ্ছে বাংলাদেশের সৃষ্টি। বঙ্গবন্ধুর মতো লিডার ছাত্রলীগ থেকে উঠে এসে এদেশকে স্বাধীন করেছে। সেই ছাত্রলীগ, সেই ছাত্র পলিটিক্স ধ্বংসের নায়ক আমি যদি আজকে বলি, তৎকালীন সিএমএলএ সাহেব, যিনি আমার কিছু পরিচিত বন্ধুদেরকে নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্টদের নিয়ে সোয়াত জাহাজে করে নিয়ে ঘুরিয়ে নিয়ে বলল, নো প্রবলেম ডিয়ার ফ্রেন্ড, হিজবুল বাহার, যে নো ফ্রেন্ড, আমার বন্ধু গিয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে ফার্স্ট হয়েছিল, তাই কোথায় যাচ্ছ, প্রেসিডেন্ট সাহেব ডেকেছে, ডেকে দীক্ষা দিয়েছিল, আমি এই কাজ করব ওই কাজ করব, তোমরা মানি নিয়ে চিন্তা করো না, তোমরা অস্ত্র নিয়ে চিন্তা করো না, তার শিকার আমি যখন আমি কিন্তু অস্ত্রের কথা বলেছেন উনি, তার কোনো প্রমাণ আছে? এই প্রমাণটা তো ওইভাবে কি হয়, শুধু বললেই হয়, যা বলবেন আমি বলি কোরআন শরীফের বাণী। তারপরে কি করা হলো, ছাত্র রাজনীতিকে কখনোই কোনো দলের অঙ্গীভূত করা হয়নি, আমরা কখনো করি নাই। কি করা হলো, গঠনতন্ত্রে আইন করে বলে দেওয়া হলো ছাত্র সংগঠন থাকবে হলো দলের একটি, কি বলে জানো ওটাকে, অঙ্গ সংগঠন। ছাত্রলীগ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অঙ্গ সংগঠন নয়, তারা সহযোগী সংগঠন। আমি বলছি এই যে শুরু হলো, যদি যেমন গ্রাম সরকার দিয়ে এবং কি বলে ইয়ুথ কমপ্লেক্স দিয়ে দুর্নীতি একটা জায়গায় অনেক ক্ষেত্রে হয়, দেখা গেল পাশের জায়গাটা যতক্ষণ জানতে না পারছে দুর্নীতি হচ্ছে না, দুর্নীতিটাকে একদম ব্যাপক পর্যায়ে স্টুডেন্টদের মধ্যে সৃষ্টি করা হলো, তারই আজকে লাগাম টেনে ধরা সকলেরই কর্তব্য দায়িত্ব। আমার নেত্রী ইতিমধ্যে ধরেছে, হ্যাঁ কোথাও কোথাও অতি উৎসাহী কিছু ছাত্রলীগের কর্মী, কিছু অন্য দলের কর্মী, তারা একটি মানে খারাপ পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিয়েছে, যেগুলো অবশ্যই সরকার কঠোর হস্তে দমন করছে, এবং বহু ছাত্রলীগের কর্মী বলেন, অন্য দলের কর্মী বলেন, তাদেরকে আটক করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হচ্ছে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বলেছেন, এর আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এইটুকু একটি দেশ, 14 কোটি মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা কত, তারা কি আধুনিক, তাদের কোনো আধুনিকায়ন নাই। তারপরেও এদেশের মানুষ অত্যন্ত গণতন্ত্র প্রিয় জন্যে কোনোভাবেই কোনো সময় আপনাদের যখন আপনার সরকার পরিচালনা, তখনও কিন্তু জনগণ এটাকে মেনে নেয়নি, যখন ছাত্র দলের বিভিন্ন করেছে। এখন ছাত্রলীগের যদি হয়, জনগণ মানছে না, আমরা সরকার আমরাও মানছি না, আপনারাও বলছেন। এখন বিষয়টা হলো, যদি আপনি আমাকে কাদা ছড়েন আর আমি আপনাকে কাদা ছড়ি, তাহলে এটা চলতেই থাকবে। ছাত্র রাজনীতির কন্ট্রোল অবশ্যই হওয়া উচিত, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায় না। আপনি যদি আমি বলে আমি পারছি না, আপনি যদি উস্কে দেন, তাহলে এই এফেক্টেড আপনিও হবেন। তাই আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বলে কোনো শব্দ নেই। একটি নির্দিষ্ট জায়গায় বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সচরাচর চলে এসেছিল, তার থেকে আমি একটু বেটার মনে করবই। কারণ 2001 সালের নির্বাচনের পরে, পাপিয়া আপনি জানেন কিনা জানি না, আমার নির্বাচনী এরিয়াতে একটি বিরোধী পক্ষ থাকতে পারেনি, ইনক্লুডিং মাই ফাদার কাজী আব্দুল আওয়াল। উনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি, উনি হি ওয়াজ এ ভেরি রিনাউন্ড অ্যান্ড ওল্ডেস্ট আওয়ামী লীগার। উনিও মার খেয়েছে নির্বাচনের 3-4 দিন পরে। এই পরিস্থিতিতে আমি হতে দেই নাই। আমার জানা মতে, আমি জানি না আপনার এলাকার কি অবস্থা, আমি বহু আওয়ামী লীগের এমপিকে খুঁজি এবং নেত্রীর কড়া নির্দেশ, কোন আনন্দ মিছিল পর্যন্ত করতে দেয়নি, হবে না, কারণ নিরঙ্কুশ দেশে আমরা চেষ্টা করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার, আপনারা সহায়তা করতে থাকুন, নিশ্চয়ই ভালো হবে, হচ্ছেও তাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে উনি যেটা বললেন যে সরকারের যদি পজিটিভ কোনো মেসেজ থাকে, সবার প্রথমে দরকার এই পজিটিভ মেসেজটা তার সংগঠন, কর্মী, সমর্থক, সদস্যদের ভিতরে পৌঁছানো, যে তোমরা আমার এই পজিটিভ মেসেজটা ক্যারি আউট করো। এখন এক্ষেত্রে তাদের সরকার প্রধানের এই পজিটিভ মেসেজ তাদের তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছেছে বলে আমার মনে হচ্ছে না। কারণ পত্রপত্রিকা, আমার নিজের ভাষা না, প্রতিদিন পত্রপত্রিকা খুললে টেন্ডারবাজি থেকে খুন খারাপি, জখম, রাহাজানি, ভর্তি বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস, সবকিছু প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি। আচ্ছা, এখন আসেন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত।
দেখেন ছাত্রদলের সভাপতি টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গেল, টাইম দেওয়ার কারণে রক্তাক্ত মাথা ফাটা অবস্থায় আসলো। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হচ্ছে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, কিন্তু পত্রিকায় যে ছবিগুলো প্রকাশিত হলো দেখা গেল ছাত্রলীগের অনেক ছেলে টুকুকে মারছে, এরকম ছবি কিন্তু পত্রিকা আপনিও দেখেছেন, উনিও দেখেছেন, আমিও দেখেছি। আমার কথা হচ্ছে সত্যিকার অর্থে ছাত্র দলের কোনো ছেলে যদি জড়িত থাকে ইন্টারনাল গ্রুপিং এর কারণে, ছাত্রলীগেরও যদি কোনো ছেলে জড়িত থাকে, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত তাদেরকে ধরে ফেলে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থাটা করা। তাহলে দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটলো, একটা সাধারণ ছাত্র হত্যা হলো, সেই ঘটনাটি আমি মনে করি যে নিয়ন্ত্রণ হতো, প্রথম পদক্ষেপ যদি সরকার ভালোভাবে নিত। দ্বিতীয় ঘটনাটা যখন ঘটে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে এটি নিছক ঘটনা। তারপরে রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের কর্মী ছাত্রমৈত্রীর একজনকে হত্যা করলো, এবং সেদিন প্রচার মাধ্যমে আপনার প্রত্যেকে দেখেছেন যে বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হলো যে আমি সুষ্ঠু তদন্তের ভিত্তিতে দোষী ব্যক্তিকে শাস্তি দেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা অবশ্যই নিষ্ঠুর নির্মম ঘটনা। আমি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে আমার বাড়িঘর, এই সমস্ত তাণ্ডব অনেক কিছু আমি ছাত্রী থাকা অবস্থায় বহু দেখেছি, এটা আমার অস্বীকার করার কিছু নেই। এবং যে সন্ত্রাস করে তার বিপক্ষে আমি তখনও ঘৃণা প্রদর্শন করে এসেছি, এখনো আমি করছি। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি যখন ঘটলো তখন সরকার জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে দিলেন এবং চিরুনি অভিযান উনি শুরু করেছেন। চিরুনি অভিযান শুরু করেছেন, ভালো করেছেন, কিন্তু টুকুকে আঘাত করলো, আপনি চিরুনি অভিযান করলেন না। নিরীহ ছাত্র মারা গেল, সে ব্যাপারে আপনি চিরুনি অভিযানে নামলেন না। পলিটেকনিক ইনস্টিটিউটের জোটের একটি শরিক অংশের একটি ছেলে মারা গেল, সেটি নিয়ে আপনি চিরুনি অভিযানে নামলেন না। আহমেদুল্লাহ নামে কমিশনার মারা গেল, সেটা তো নামলেন না। শিপলু নামে যুবদলের এক ছেলে মারা গেল, সেটা তো আপনি নামলেন না। রনি নামে একটা ছেলে এখন পর্যন্ত লাশটাও পায়নি, সেটা তো আপনি নামলেন না। এতে হয় কি, সরকার যখন কোনো হত্যাকে নিয়ে কোনোটাতে অতি উৎসাহী, কোনোটায় বৈরী, কোনোটায় কম উৎসাহ প্রদর্শন করে, সাধারণ মানুষের কাছে কিন্তু একটি বিভ্রান্তির সৃষ্টি হয়। আমি চাই এই সরকার আসার পর যে সমস্ত আইন শৃঙ্খলা শিক্ষা প্রতিষ্ঠানে যে অবনতিটা ঘটেছে, হত্যা হয়েছে, বিচার করতেই হবে, সমস্ত হত্যাকারীকে ধরতে হবে। কিন্তু হত্যার নাম করে আপনি জামাত ইসলামের জন্য একরকম আইন, বিএনপি সন্ত্রাসীর জন্য আরেক রকম আইন, আওয়ামী লীগের সন্ত্রাসীর জন্য আরেক রকম আইন, এই তো হবে না। হত্যা 302 মামলা হবে, 302 কিন্তু আপনাকে বিচার করতে হবে। তো সেখানে তারা ব্যর্থ হয়েছে, যার কারণে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়েছে। এবং ভাই একটি কথা বললো যে জিয়াউর রহমান সাহেব টাকা দিয়ে পয়সা দিয়ে তৎকালীন সময় ছাত্রদেরকে কিনে